বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম গ্লো এন্ড লাভলি। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নেই। আহা হা ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করব তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরাম এন্ড লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ রায় হাইকোর্টের। মন্ত্রীর একক ক্ষমতা বাতিল, দ্রুত সব বিদ্যুৎ কেন্দ্র সচল করার নির্দেশ। নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কারের গতির ওপর, এএফপিকে বললেন প্রধান উপদেষ্টা। আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ। ফ্যাসিবাদী শক্তি কিভাবে রাজনীতি করার সাহস দেখায়, প্রশ্ন বিএনপি নেতা সালাউদ্দিনের। গণ অভ্যুত্থানে আহতদের বিদেশে নেয়ার পরামর্শ। হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিম রিমান্ডে। খাগড়াছড়িতে বিশৃঙ্খলা সৃষ্টির মূল হোতা আওয়ামী লীগ নেতা দিদারুল গ্রেফতার। মা নেই কারাগারে বাবা, 2 যমজ শিশুর দায়িত্ব নিতে ডিসিকে আদালতের নির্দেশ। দ্রুত সময়ে শিশুদের বাবার মুক্তির দাবি পরিবারের। রাজনীতি খুবই নিষ্ঠুর, হোয়াইট হাউসে বাইডেনের সাথে বৈঠক শেষে বললেন ট্রাম্প। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আশা। এবং গ্লোবাল সুপার লিগ সামনে রেখে অনুশীলনে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজে 27 নভেম্বর প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। কুইক রেন্টাল আইনে দায় মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। রায়ে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র সহ সকল বিদ্যুৎ কেন্দ্রে পূর্ণাঙ্গ রূপে উৎপাদন করার নির্দেশনাও দিয়েছেন আদালত। দায় মুক্তি দিয়ে করা আইন অসাংবিধানিক উল্লেখ করে আদালত বলেন, ক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তির একক ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ সরকার 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল আইন করে। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ে চুক্তি করে সরকার। যদিও সরকারের সেই চুক্তি নিয়ে নানা অভিযোগ ওঠে, সমালোচনা হয় আইনের 2টি ধারা নিয়ে। এক গবেষণায় উঠে আসে, গত 14 বছরের দরপত্র ছাড়াই বিভিন্ন চুক্তি করে আওয়ামী লীগ সরকার। শুধু 2023-24 অর্থ বছরে 11টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 220 কোটি 50 লাখ টাকা দেয় সরকার, অথচ 80% কেন্দ্র অলস পড়েছিল। আইনের 6-2 এবং 9 ধারা অসাংবিধানিক দাবিতে করা রিটের শুনানি নিয়ে সম্প্রতি রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের শুনানি নিয়ে কুইক রেন্টাল আইনে দায় মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো ওই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। বলেন, সরকার এবার চাইলে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে। একটা 50 কোটি টাকার চুক্তি করলাম, ওনার সাথে 100 কোটি টাকার চুক্তি করলাম, আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন আপনার বিদ্যুতের সব পয়সা দিব। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে। এখতিয়ার রহিতকরণ সংক্রান্ত এই আইনের 6-2 ধারায় বলা হয়েছে, উপধারা 1-এ যা কিছুই থাকুক না কেন, বিদ্যুৎ মন্ত্রীর সিদ্ধান্তে যে কোনো ক্রয় এবং বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করবেন। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।
এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এদিকে পঞ্চদশ সংশোধনীর বিষয়ে ষষ্ঠ দিনের শুনানি চলছে। এ বিষয়ে আরো খবর জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, ষষ্ঠ দিনের মতো শুনানি চলছে, শুনানির বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আসলে ষষ্ঠ দিনের মতো শুনানিতে সকাল থেকে আজকে সকালে 11টার দিক থেকে শুনানি করেন জামাতে ইসলামীর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তো তিনি যে বিষয়টি উপস্থাপন করেছেন তার মুদ্রা সারাংশ যদি বলি, সেটি হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তগুলো একেবারেই অগণতান্ত্রিক উপায়ে করা হয়েছে বলে মনে করছেন জামাত ইসলামের আইনজীবী। এবং গতকালকে আমরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্য সে বিষয়টি তারা উপস্থাপন করেছিলেন। তারা যে বিষয়টি দুই পক্ষের আইনজীবী বা বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে, এখানে বদিউল আলম মজুমদার সুজনের সম্পাদক, তিনি মূলত রিটটি করেছিলেন। তারপরে একে একে আমরা দেখেছি বিভিন্ন দলের আইনজীবীরা এটাই সম্পৃক্ত হয়েছেন। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও 4 জন তারাও এই মামলায় অংশীজন হয়েছেন। তো আজকে জামাত এখন কিছুক্ষণ পরে বিএনপির আইনজীবী অর্থাৎ মির্জা ফখরুল ইসলামের পক্ষে তার আইনজীবী এই বিষয়টি নিয়ে শুনানি করবেন। তো সামগ্রিকভাবে যে বিষয়টি বলা হয়েছে যে আদালতে উঠে এসেছে যে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র তাদের একচ্ছত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল এবং সংবিধানে আরও যে সমস্ত বিতর্কিত ধারাগুলো রয়েছে সেগুলো বাতিল করে যেন একটি সংবিধান সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন হাবিবুল ইসলাম হাবিব। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সংস্কারের গতির উপর নির্ভর করছে বাংলাদেশ কত তাড়াতাড়ি জাতীয় নির্বাচনে যেতে পারবে, বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এরপর নির্বাচন দেয়া হবে। এসব সাংবিধানিক সংস্কারে দেশের সবাইকে এক হতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো বলেও মন্তব্য করেন তিনি। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। বৃহস্পতিবার দেশটির রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলন কেন্দ্রে সাক্ষাৎ করেন তারা। আলোচনা করেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিক মোকাবেলায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তুলে ধরেন সরকারের নানান কার্যক্রম। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। চিকিৎসার দাবিতে জুলাই বিপ্লবের আহত ও স্বজনদের বিক্ষোভ থামাতে কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক শুরু হবে। সেখানে আছেন স্বাস্থ্য, আইন, সমাজ কল্যাণ, যুব ক্রীড়া উপদেষ্টা ছাড়াও ছাত্রনেতা সার্জিস ও হাসনাত। এছাড়াও আহত শিক্ষার্থীদের মধ্যে 40 থেকে 50 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে, এই বৈঠকের বিষয়ে আর কি জানতে পেরেছেন?
তানিয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি গতকাল স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উনি গিয়েছিলেন রাজধানীর পঙ্গু হাসপাতালে এই জুলাই বিপ্লবের ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে। সেখানে 80 জনের মতো ভর্তি আছেন, কিন্তু সারা রাজধানী জুড়ে এই জুলাই বিপ্লবের ঘটনায় আহত আছেন 19,931 জন, আর এখনো পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী 872 জন মারা গিয়েছেন। গতকাল যে স্বাস্থ্য উপদেষ্টা গিয়েছেন উনি আসলে 80 জনের সাথে তো দেখা করা সম্ভব হয়নি, উনি কয়েকজনের সঙ্গে দেখা করে যখন নিচে নেমেছেন ওনার সাথে ছিলেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকো। উনি নিচে নামার পরে যারা আহত বাকি যারা ছিলেন তারা এসে আসলে তার সাথে কথা বলার চেষ্টা করেছেন, এবং কথা বলতে গিয়ে এক সময় বিষয়টা এমন হয়েছে যে এত বেশি লোক জড়ো হয়েছে যে একটা হাতাহাতির ঘটনা হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টাও সেই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা না বলে উনি গাড়িতে ওঠার চেষ্টা করেছেন। তখন আহত যারা আছে শিক্ষার্থী তারা তার গাড়ি অবরোধ করেছেন, গাড়ি রোধ করেছেন এবং গাড়ির গ্লাস ভাঙারও চেষ্টা করেছেন। তাদের দাবি যে সবার সঙ্গে দেখা না করে কেন স্বাস্থ্য উপদেষ্টা চলে গেলেন, এবং এখনো পর্যন্ত তাদেরকে যে জুলাই ফাউন্ডেশন যেটা আছে সেখান থেকে 1 লাখ টাকা করে দেওয়ার কথা আহতদের, সেই টাকাটাও তারা পাননি। এই দাবি নিয়ে তারা ওই সময় আসলে স্বাস্থ্য উপদেষ্টার গতিরোধ করেছিলেন, পথ বন্ধ করে দিয়েছিলেন বের হওয়ার পর সবাই। এবং সেই সময়টা নিয়ে যেহেতু সারাদিন জুড়ে ওই আগারগাঁও এলাকাটা আসলে বন্ধ ছিল, এক সময় আশেপাশে যত হাসপাতালের আহত যারা আছেন তারা এসে রাস্তা অবরোধ করেছিলেন। বিকেল পর্যন্ত সেই রাস্তাটা আগারগাঁও রাস্তাটা বন্ধই ছিল মোটামুটি। একজন স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি এবং তার গাড়িতে উঠেও অনেকে দেখা গেছে যে আসলে কথা বলার চেষ্টা করেছেন সাংবাদিকদের সাথে, এবং যাদের ক্রেচ হাতে, যারা কার চোখ নাই, কারো হাত নাই, সেই অবস্থায় হয়তো শিক্ষার্থীরা রাস্তায় নেমে গিয়েছিলেন। এবং তাদের এটাও অভিযোগ ছিল যে স্বাস্থ্য উপদেষ্টা এতদিন পর্যন্ত তাদের কাছে প্রায় 3 মাস হয়ে গেল তাদের কাছে যাননি। এবং সেই ঘটনার পরই সরকারি সিদ্ধান্তে আজকে এই দুপুর 2টায় স্বাস্থ্য উপদেষ্টা, আইন উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা এবং থাকবেন যুব ক্রীড়া উপদেষ্টা, তথ্য উপদেষ্টা থাকার কথা। তারা সহ সার্জিস হাসনাত যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র নেতা, তারা এই আহত 40 থেকে 50 জন শিক্ষার্থী আসছেন সচিবালয়। এতক্ষণে তারা এই রুমে, এই পাশের রুমটিতে তারা বসছেন। কিছুক্ষণের ভিতরে হয়তো উপদেষ্টা তাদের সাথে বৈঠক করবেন যে আসলে তাদের কি দাবি, কি চাওয়া, এসব নিয়ে আজকে মূলত এই আলোচনাটি হবে। তারপর হয়তো আমাদের সাথে উপদেষ্টারা কথা বলে আমরা জানতে পারবো যে আসলে তাদের দাবিগুলো কতটা মেটাতে পেরেছেন উপদেষ্টাদের পক্ষ থেকে। তানিয়া। ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। গণহত্যা চালানোর পরও ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় ও রাজনীতি করার সাহস দেখায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ক্ষমতায় এলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব নেবে বিএনপি। চিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে চলে জুলাই অভ্যুত্থানে চিকিৎসাধীন ছাত্র জনতার অবস্থান কর্মসূচি। উপদেষ্টাদের আশ্বাসের পর রাতেই হাসপাতালে ফেরেন তারা। বৃহস্পতিবার সকালে হাসপাতালে তাদের দেখতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় আহতরা বিএনপির কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। সাড়া দিয়ে তাৎক্ষণিক বিএনপির পক্ষ থেকে 5 লাখ টাকা অনুদান দেয়া হয়। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে 5 লক্ষ টাকা প্রেরণ করেছেন। আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সম্পাদক দলের, ওনার হাতে দিয়ে যাচ্ছি। উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটা বিতরণ করে যাবেন এখনই। এখনো জুলাই হত্যাকাণ্ডের অনেক চিহ্নিত অপরাধী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফ্যাসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের প্রয়োজনে বিদেশে নেওয়ার পরামর্শ দেন বিএনপির জ্যেষ্ঠ নেতা। তাদের প্রত্যেককে বিদেশে প্রেরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।
ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। থানার ওসি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোলায়মানের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এদিকে খাগড়াছড়ি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মামুন হত্যা মামলার আসামি তিনি। এই হত্যাকাণ্ড ঘিরে অস্থির হয়ে ওঠে পার্বত্য অঞ্চল, যার মূল হোতা তিনি বলছে আইন শৃঙ্খলা বাহিনী। আরো জানানো হয়, গ্রেপ্তার দিদারুল 40টি মামলার পলাতক আসামি। বুধবার বিকালে চট্টগ্রামের দামপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ভারতের মাটিতে 100 দিন পার করলেন দেশ ছেড়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যেই কূটনৈতিক পাসপোর্টে ভারতে অবস্থানের বৈধ মেয়াদ শেষ হয়েছে, তবুও সেখানেই আছেন তিনি। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কেমন ছিল তার এই 100 দিন, কোন মর্যাদাতেই বা ভারতে আছেন তিনি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পালিয়ে গেছে শেখ হাসিনা, নাই শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না বক্তব্যটি জোর গলায় বলতেন তিনি। 5 আগস্টে অভ্যুত্থানে তার সেই অহংকার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। দেশের কোনো সরকার প্রধানের এভাবে পলায়ন এবারই ছিল প্রথম। পালিয়ে আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। ভারত হয়তো ভেবেছিল এটি সংক্ষিপ্ত কোনো অবস্থান হবে শেখ হাসিনার, হয়তো ইউরোপ বা মধ্যপ্রাচ্যে কোনো দেশে যাওয়ার আগে সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশি কিছু নয়। প্রথম কিছুদিন তাকে ও তার বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির টার্মিনাল বিল্ডিংয়ে। তবে সেই ধারণা ভুল প্রমাণ হওয়ায় ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে নেয় দিল্লির কোনো এক গোপন ঠিকানায়। তবে এ বিষয়ে ভারত সরকার এখনো কোনো তথ্যই প্রকাশ করেনি। এরই মধ্যে শেখ হাসিনার ভারতে অবস্থানের 100 দিন পার হয়ে গেল। তাকে ঘিরে ভারত সরকার কঠোর গোপনীয়তা রক্ষা করছে, তাই জানা যাচ্ছে না খুব বেশি কোনো তথ্য। কি অবস্থায় রাখা হয়েছে শেখ হাসিনাকে, কিভাবে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, আদৌ কি ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে? জনমনে প্রশ্নের ফুলঝুরি। গুলি প্রাণ ঝরে গেল। ভারতে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের বৈধতার মেয়াদ পেরিয়ে গেছে, তাই ভারতেও প্রশ্ন উঠেছে কোন মর্যাদায় 100 দিন ভারত পার করলেন তিনি। সম্প্রতি ভারত সরকার স্বীকার করেছে শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেখছে নয়াদিল্লি। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলা হয়েছে আরো অনেক। এমন অবস্থায় ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে চায় অন্তর্বর্তী সরকার। রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে। এখন দেখার পালা আর কতদিন পলাতক থাকতে পারেন শেখ হাসিনা। আমি পড়া করি নাই। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। রবিবার থেকে আমন ধান সংগ্রহ অভিযান শুরু করবে খাদ্য মন্ত্রণালয়। গতবারের চেয়ে এবার 3 টাকা বাড়িয়ে 33 টাকা কেজি করে ধান কিনবে সরকার। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমন ধান বাজারে এলে চালের দাম কমে আসবে। বৃহস্পতিবার খাদ্য ভবনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব কথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানা গেছে, আমন মৌসুমে 33 টাকা দরে 3.5 লাখ মেট্রিক টন ধান ও 47 টাকা দরে 5.5 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। এছাড়া 46 টাকা দরে 1 লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। চলতি বছর 17 নভেম্বর থেকে 2025 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। আর আতপ চাল 2024 সালের 17 নভেম্বর থেকে 2025 সালের 10 মার্চ পর্যন্ত সংগ্রহ করা হবে। দুপুরের সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন দুপুরের সংবাদ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় 2 নবজাতক বোনকে নিয়ে শিশু সাজ্জাতের বিপাকে পড়ার ঘটনায় পরিবারটির দেখভাল করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবারটির পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশের পর তা হাইকোর্টের নজরে আসে। এর প্রেক্ষিতে সকালে গোপালগঞ্জের ডিসিকে পদক্ষেপ নেয়ার আদেশ দেন উচ্চ আদালত। সম্প্রতি 2 কন্যা সন্তানকে জন্ম দেওয়ার 1 সপ্তাহ পর মারা যান তাদের মা। এরপর একটি হত্যা মামলায় গ্রেফতার হন বাবা জামাল মিয়া। বাবা মায়ের অবর্তমানে বিপাকে পড়ে বড় সন্তান 13 বছরের শিশু সাজ্জাদ। তার 7 বছরের আরেকটি ছোট বোনও রয়েছে।
হাতে করা বেলা। নিউজিল্যান্ড ডেইরি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। গেল 2 মাসে রাজধানীতেই খুন হয়েছেন 68 জন, যার মধ্যে শুধু মোহাম্মদপুরেই খুনের ঘটনা ঘটেছে অন্তত 10টি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ছিনতাই, ডাকাতি, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও বাজার দখল সহ নানা কারণে হয়েছে এসব হত্যাকাণ্ড। পুলিশের তথ্য মতে ঢাকার প্রায় 150টি স্থানে নিয়মিতই ছিনতাই হয়। বিশেষজ্ঞরা বলছেন এখনই অপরাধীদের দমন করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে। নাইমাল জিকোর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। 18 সেপ্টেম্বর সকাল 8টা সিসিটিভির ফুটেজে দেখা যায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন মহসিন নামে এক ব্যবসায়ী। আচমকা তার উপরে হামলা চালায় অস্ত্রধারী কয়েকজন লোক। ভুক্তভোগীর অভিযোগ স্থানীয় মাদক ব্যবসায়ী রাসেল ও তার 2 সন্তান মহসিনের উপর হামলা করেছে। এরপর থেকে আতঙ্কে স্থানীয়রাও। সে মাদক বেচতে চাইছিল গুলিতে, ওরা বাধা দিছে, অনুমতির সাথে আমি চলি, তার জন্য মনে করেন আমার একা পায়ে আমার দিয়ে দিছে। দুটি দিয়া ফালে টালে মহিলার সবকিছু লয়ে গেছে গা। তারপরে 3 দিন আগে আবার আমার থেকে মোবাইল 2টা ছিনতাই হয়েছে। দেশের যে পরিস্থিতি হয়েছে বুঝছেন, এভাবে মানুষ বাঁচা যায় না। আরেক সিসি ক্যামেরায় দেখা যায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তির কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে একদল কিশোর। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা, যাত্রাবাড়ি, উত্তরা সহ দেশের বেশিরভাগ স্পটেই ছিনতাই এখন নিয়মিত ঘটনা। পুলিশের তথ্য মতে ঢাকায় ছিনতাইকারী ও ডাকাতের রয়েছে 6200-র মতো সদস্য। দিন দিন এমন খুনের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। বিশেষজ্ঞরা বলছেন যত প্রতিকূলতাই থাকুক অপরাধীদের শক্ত হাতে দমন করতে হবে পুলিশকে। অপরাধগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এখন যে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সাথে কিন্তু এলাকা ভিত্তিক যে আলাপ আলোচনাগুলো কিংবা সংলাপের প্রশ্ন অথবা নাগরিকরা কিভাবে ভূমিকা রাখতে পারেন সেই প্রসঙ্গগুলো নাগরিকদের কাছ থেকে জেনে এবং সেই ব্যবস্থাগুলোকে গ্রহণ করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানালেন শুধু ঢাকাই নয়, সারা দেশে ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে থানাগুলোতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে টহল। হত্যাকাণ্ডগুলি যে ঘটনা ঘটছে এটা মূলত আপনি জানেন যে পুলিশি কার্যক্রম তারা আস্তে আস্তে এখন অ্যাক্টিভেট হচ্ছে, তারা তাদের স্বাভাবিক কার্যক্রম ফেরত আসছে এবং তারা যখনই স্বাভাবিক কার্যক্রমগুলো পুরোপুরি ফেরত আসবে আশা করি তখন এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেসব ঘটনা আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছি। আমরা চেষ্টা করছি যে কোনোভাবে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা নগরবাসীকে একটা স্বস্তির পরিবেশ দেওয়ার জন্য। জানান এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, ডাকাত, ছিনতাইকারী সহ 842 জনকে আটক করেছে র্যাব। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেইরি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ডায়াবেটিস মানে সারা জীবন বয়ে চলা ক্ষত। এই রোগের কারণে সারা বিশ্বে প্রতি বছর মারা যান 10 লাখেরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের মতে বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিস ও সুস্থতা প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশেষজ্ঞদের মতে নিরাময় না থাকলেও এই রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। দেহে বাসা বেঁধে ধীরে ধীরে ক্ষয় করে পুরো শরীর, এমন নীরব ঘাতক রোগ ডায়াবেটিস। রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রত্যেক দিন প্রায় 600 জনের বেশি ডায়াবেটিস রোগী আসেন চিকিৎসা নিতে। এরই মাঝে অনেকেই আছেন 20 বছরের বেশি সময় ধরে ভুগছেন ডায়াবেটিসে। তার ফলে দেখা দিয়েছে শরীরে আরো কিছু ভয়াবহ জটিলতা। ওই যে ডায়াবেটিসের লাগিয়ে ওই যে কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে, এখন আবার মাথা ঘুরে, বমি, এইটা টেস্ট দিলাম কতগুলো, এখন তো কথাই কইতে পারে না ঠিক করিয়া। 3 ঘন্টা পর পর সামান্য কিছু খাওয়া বা পানি খাওয়ালে ভালো থাকে, নাইলে হাইপো হওয়ার সম্ভাবনাটা বেশি। পেশাবের ব্যাগটা বেশি হয়, এরকম আবার অনেক সময় আপনার পানি পিপাসা বেশি লাগে, বিভিন্ন জনে ব্যথা করে, গিরু ব্যথা করে, পা ব্যথা করে, পা ফুলে যায়। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে ডায়াবেটিস রোগীর 97% টাইপ 2।
তবে খাদ্য অভ্যাস পরিবর্তন, শারীরিক চর্চা ও ওজন নিয়ন্ত্রণে রাখলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমি এক্সারসাইজ করতে পারি, আমি কায়িক পরিশ্রম করতে পারি, আমি স্বাস্থ্যকর খাবার খেতে পারি, আমার ডায়াবেটিস, আমার প্রেশার আছে সেটাকে আমি কন্ট্রোল করতে পারি। এই জিনিসগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে, তাহলে কি হবে, এই যে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা কমে যাবে। চিকিৎসকরা জানান, একজন ডায়াবেটিস রোগীর প্রয়োজন খোলা জায়গা, স্বাস্থ্যকর পরিবেশ ও মানসম্মত খাদ্য। ব্যক্তিগত পর্যায়ে ডায়াবেটিস নিয়ে খুব বেশি করার নাই, কারণ একজন লোক হাঁটবে, রাস্তা তো সে করতে পারবে না। এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে সকলে শারীরিক পরিশ্রম করতে বাধ্য এবং অস্বাস্থ্যকর খাদ্য বাজারে থাকবে না। ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে ধীরগতির ঘাতক এই রোগ বয়ে আনতে পারে আরো অনেক ভয়াবহ রোগ। তাই সতর্ক থেকে জীবনযাত্রায় আনতে হবে পরিবর্তন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দুপুরের সংবাদে পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। উধাও বিরতির পর আবারও স্বাগত দুপুরের সংবাদে। 5 আগস্ট সরকার পতনের পর সিলেট সীমান্ত থেকে লুট হয়েছে শত শত কোটি টাকার বালু পাথর। ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের ঢিলেঢালা নজরদারির সুযোগ নিয়ে একটি চক্র এই কাজ করছে। এসব ঘটনায় উঠে আসছে স্থানীয় বিএনপি নেতাদের নামও। অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় পদ স্থগিত সহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা বিএনপি। প্রশাসন বলছে, বালু পাথর লুট বন্ধে নিয়মিত অভিযান চলছে। সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র। জাফলং, বিছনাকান্দি, সাদা পাথর সহ নানা পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ পাথর ও বালু। এসব পর্যটন কেন্দ্রের বিভিন্ন অংশ ও সংরক্ষিত এলাকা থেকে অবাধে বালু ও পাথর তুলছেন শ্রমিকরা। কোম্পানিগঞ্জ সাদা পাথর এলাকায় এমন লুটের দৃশ্য ক্যামেরায় বন্দী করা দেখে তোড়জোড় শুরু হয় এক পক্ষের মধ্যে। আরেকটি পক্ষ তেড়ে আসে ক্যামেরা ছিনিয়ে নিতে, দেয় হুমকি ধামকি। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, 5 আগস্ট সরকার পতনের পর এসব কোয়ারি থেকে লুট হয়েছে শত শত কোটি টাকার বালু আর পাথর। 5 আগস্টের পরে যেভাবে লুটপাট হইছে তা হয়তো নজিরবিহীন। এর আগে এরকম লুটপাট এই বাংলাদেশে হয় নাই কোনোদিন। বালু পাথর লুটের সাথে সম্পৃক্ত থাকায় এরই মধ্যে বিএনপির বেশ কয়েকজন নেতার দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলের সম্মান ক্ষুণ্ণ করার ক্ষেত্রে যে কোনো পর্যায়ের নেতা হোক না কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। ইতিপূর্বে আমরা কয়েকজনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। প্রশাসনের নজরদারির অভাবে বালু পাথর লুটপাট করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের। প্রশাসনের পদক্ষেপ কিংবা হস্তক্ষেপ যাই বলি, যদি এভাবে ঢিলেঢালাভাবে চলে তাহলে আসলে হয়তোবা আমাদের জাফলংকে নিয়ে আরো কঠোরভাবে কিছু আমাদেরকে বেলাকে ভাবতে হবে। যদিও স্থানীয় প্রশাসন বলছে, সীমান্ত এলাকায় পাথর লুট বন্ধে নিয়মিত অভিযান চলছে। অভিযান চলমান আছে, কোথাও অভিযান বন্ধ নেই। যেসবের ক্ষেত্রে যারা জড়িত তাদের উপস্থিত পাওয়া যাচ্ছে, তাদেরকে তাৎক্ষণিক যদি মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে। বালু পাথর লুট বন্ধে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গত অক্টোবরে মূল্যস্ফীতি আবার বেড়েছে যুক্তরাষ্ট্রে। মূল্যস্ফীতি কমার যে ধারা বছরের মাঝামাঝি ধীর হয়ে পড়েছে, তারই ধারাবাহিকতায় ভোক্তা মূল্য বেড়েছে দেশটিতে। বুধবার প্রকাশিত শ্রম মন্ত্রণালয়ের ব্যুরো অফ লেবারের পরিসংখ্যানে পাওয়া গেছে এই তথ্য। রয়টার্স জানায়, মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে বলে আগেই ধারণা করেছিলেন অর্থনীতিবিদরা। অক্টোবরে যুক্তরাষ্ট্রে টানা চতুর্থ মাসের মতো মূল্যসূচক বাড়ল। 0.2% ছিল বৃদ্ধির হার। বার্ষিক হিসাবে অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে 2.6% হয়েছে। রয়টার্সের এক জরিপে 0.2% মূল্যস্ফীতি বাড়ার প্রত্যাশা করেছিলেন অর্থনীতিবিদরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে সাক্ষাৎ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে কথা হয়েছে তাদের। বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, রাজনীতি খুবই নিষ্ঠুর,
এদিকে মার্কিন রাষ্ট্রপ্রধান হিসেবে আগামী শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে শেষবারের মতো দেখা করতে যাচ্ছেন বাইডেন। গত 5 নভেম্বরে নির্বাচনে জয়ের পর প্রথম হোয়াইট হাউসে গেলেন হবু প্রেসিডেন্ট। বুধবার ওভাল অফিসে মার্কিন ঐতিহ্যের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সাক্ষাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন বাইডেন। এছাড়াও অন্যান্য বিষয়েও কথা বলেন তারা। ডেমোক্রেট ও রিপাবলিকান নেতার বৈঠকটি খুবই সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত সদয় হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানালো হোয়াইট হাউস। আগামী শনিবার পেরুর লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামের সাইডলাইনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বাইডেন দেখা করবেন বলেও জানানো হয়। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে দুই নেতার মধ্যে তৃতীয় ব্যক্তিগত বৈঠক এবং প্রেসিডেন্ট হিসেবে তাদের চূড়ান্ত বৈঠক। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় বাইডেন ও তার দল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা কার্যকরভাবে এবং দায়িত্বশীলভাবে পরিচালনার জন্য কাজ করেছেন। এদিকে বাইডেনের সাথে বৈঠক করতে যাওয়ার আগে রিপাবলিকান আইন প্রণেতাদের সাথে জয় উদযাপন করেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের আগে এখনও নিজ প্রশাসন গুছাচ্ছেন তিনি। বুধবার কংগ্রেসম্যান ম্যাট গেটসকে অ্যাটর্নি জেনারেলের জন্য নির্বাচিত করেছেন তিনি, আর সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্যাবার্টকে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে বেছে নিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট। নিবির আমিন, নিউজ 24। সংবাদ আবারও বিরতি নিচ্ছে, সাথে থাকুন। স্বাগত আরও একবার। এবারে খেলার খবর। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে মিরপুরে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। বিপিএল এর সাবেক চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ 27 নভেম্বর ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে। বিভিন্ন দেশের 5টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে 26 নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে এই আসর। টি20 ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিপিএল এর রংপুর রাইডার্স। আরও থাকছে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, পিএসএল এর লাহোর কালান্দার্স আর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দল ভিক্টোরিয়ান ক্রিকেট। বিশ্ব দরবারে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করায় রাইডার্সের জার্সিতে লাল সবুজের ছোঁয়া থাকছে বলে জানিয়েছেন টিম ডিরেক্টর শানিয়ান তানিন। আর এই টুর্নামেন্টের ফাইনালে খেলার লক্ষ্যের কথা বললেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের দলগত পারফরমেন্স সবাই ভালো খেলেন, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতে পারে, তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন তো সবারই একটা লক্ষ্য থাকে, তো আমাদের ফার্স্ট গোল তো অবশ্যই আমরা ফাইনাল যেন খেলতে পারি। যেহেতু বাংলাদেশে একটা চেঞ্জ এসেছে এবং যেভাবে করে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার চেষ্টা করছে, ওভাবে করে আমরা একটা বাংলাদেশকে একটা ট্রিবিউট করে এবং বাংলাদেশের পতাকা সবকিছু ব্যবহার করে দেখাতে চাচ্ছি যে রংপুর খালি আসলে এখন রংপুরের টিম না, পুরো বাংলাদেশের টিম। দুপুরের সংবাদ এখন এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।